সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের নির্বাচনের আগেই খেলা শুরু আমেরিকার, চাপ বাড়ছে ইউনূসের উপর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওয়াকারকে হুঁশিয়ারি ভারতের সেনা প্রধানের, যুদ্ধের প্রস্তুতিতে এগোচ্ছে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ নিধনের নামে কারাগারকে মৃত্যুকূপ বানাচ্ছে অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, উত্তরায় আগুন দিল আওয়ামী লীগ, আগুনে প্রাণ গেছে একই পরিবারের 3 জনের, নিহতের সংখ্যা বেড়ে 5। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাক্য একটাই, কিন্তু তার অভিঘাত এতটাই মারাত্মক যে অন্তর্বর্তী সরকারের প্রধানের মাথার তো বটেই, তার উপদেষ্টাদের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কি সেই বাক্য, সেটা আগে জানিয়ে দেওয়া যাক। একটি চিঠি এসেছে লন্ডন থেকে, প্রাপক যমুনা ভবনের বাসিন্দা। চিঠির ভাষা বেশ স্পষ্ট এবং সরাসরি। কি আছে সেই চিঠিতে? চিঠিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, এবং সেটি অগ্রহণযোগ্য। এই চিঠি এসেছে লন্ডন থেকে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 1 দশকে এরকম কঠোর ভাষায় চিঠি কোনো সরকার পায়নি। চাপ আরও আছে। বাংলাদেশে ব্রিটেনের হাই কমিশনার সারা কুক তদারকি সরকারকে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের 90 দিন আগে সরকারকে সব দলের সঙ্গে বৈঠক করতে হবে। চিঠিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় সাধারণ নির্বাচন জাতিসংঘের পর্যবেক্ষণ দল যাবে। ভোটের দিন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কোনো রকমভাবে হস্তক্ষেপ করা যাবে না। 90 দিন অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেনি। জাতিসংঘ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, তারা বাংলাদেশে আসন্ন নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠাবে না। আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই সরকারের আমলে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। বাংলাদেশে প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রথম আলো জ্বলন্ত উদাহরণ। এটিকে ব্রিটেনের সংসদ ভবনে বাংলাদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাব আসতে চলেছে। সেখানে বাংলাদেশ সরকারকে তাদের সর্বশেষ অবস্থান জানাতে বাধ্য করা হবে। ব্রিটেন যদি 12 তারিখের নির্বাচনকে স্বীকৃতি না দেয়, তাহলে তাদের দেখা দেখি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পিছু ছাড়বে না। একই রাস্তায় হাঁটবে আমেরিকাও। আমেরিকা আয়োজন করতে চলেছে ডেমোক্রেসি সামিট। সূত্রের খবর, বাংলাদেশের নাম তালিকায় রয়েছে, তবে সেটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা নির্ভর করছে সে দেশের পরিস্থিতির উপর। যদি অন্তর্বর্তী সরকার অবস্থান এতটুকু না বদলায়, তাহলে তালিকা থেকে বাংলাদেশের নাম যে কাটা পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে শেষ কবে সাংবাদিক সম্মেলন করতে দেখা গিয়েছে? এটা কিন্তু কুইজের ভালো প্রশ্ন হতে পারে, কারণ উত্তর খোঁজার জন্য একের পর এক ক্যালেন্ডারের পাতা উল্টে যেতে হবে। ভারতীয় সেনাপ্রধান বিশাল কোনো অঘটনা না ঘটলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন না। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কিছু বলার থাকলে সব সংশ্লিষ্ট দপ্তর থেকে বিবৃতি জারি করা হয়, না হলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কথা বলেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করেন। এই সব কিছু বলার কারণ, বাংলাদেশে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিদ্বেষীর দীর্ঘ একটি সাংবাদিক সম্মেলনে টানা 1 ঘন্টার সেই সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রতিবেশী 3 দেশের প্রেক্ষিতে ভারতীয় স্থল সেনার অবস্থান তিনি স্পষ্ট করে দিয়েছেন। 1 ঘন্টার সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী এমন কিছু বলেছেন যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যেটা আরও বেশি করে নজর কেড়েছে তা হলো, সাংবাদিক সম্মেলন হলো এমন একটা সময়ে যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শুরু হয়েছে ভোট প্রচারের হাওয়া। বাংলাদেশে ভোট আগামী 12 ফেব্রুয়ারি। কি বলেছেন ভারতের সেনাপ্রধান, সেদিকে এবার নজর দেওয়া যাক। প্রতিটি বিষয়ে তিনি মুখ খুলেছেন। মূলত 4টি বিষয়ে জেনারেল দ্বিবেদী তার ইউনিটের অবস্থান স্পষ্ট করেছেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে বহিঃশত্রুর মোকাবেলা করতে বাহিনী প্রস্তুত। ভারত এই মুহূর্তে সীমান্তে 8টি জঙ্গি ঘাঁটি তালাচাবি দিয়েছে। 8টি জঙ্গি ঘাঁটির মধ্যে 2টি আন্তর্জাতিক সীমান্তে। সেখানে 100 থেকে 150 পাক মদতপুষ্ট জঙ্গি রয়েছে। সিঁদুর অপারেশন নিয়ে কিছুদিন আগেও একটি প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে। প্রশ্নটি হলো, অপারেশন সিঁদুর কি শেষ? জেনারেল দ্বিবেদী জানিয়ে দিয়েছে, অপারেশন সিঁদুর এখন অব্যাহত রয়েছে। সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বলেন, স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তান বুঝে যায় যে ভারতীয় সেনা কী পদক্ষেপ করতে চলেছে। সে কারণে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি থেকে একযোগে যুদ্ধবিরতির আর্জি জানানো হয়।
জেনারেল দ্বিবেদী এও বলেন, অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্র করে অবাধ স্বাধীনতা হয়েছিল। জেনারেল বলেন, অপারেশন সিঁদুর ছিল এমন এক সামরিক অভিযান যা ভারতের দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব এবং সংযমকে সুস্পষ্টভাবে তুলে ধরে। একই সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর নৈতিক জোর ও পেশাদারী উৎকর্ষের প্রতিফলন এই অভিযান। এদিকে নারায়ণগঞ্জে কারাবন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু আরেকটি ভয়ঙ্কর বার্তা দিয়ে গেল। কারাগারগুলো হয়ে উঠেছে এখন বিরোধী কণ্ঠদমনের মৃত্যু কূপে। মৃত হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহর মহানগর আওয়ামী লীগের 13 নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন। গত 18 ডিসেম্বর অসুস্থ অবস্থাতেই তাকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে এবং একটি তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় কারাগারে পাঠানো হয়। এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক নিধন নীতির অংশ। অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নেশায় কারাগারে পরিকল্পিত নির্যাতন, নিপীড়ন, অবহেলা, চিকিৎসা সংকট, অমানবিক আচরণের অস্ত্র বানিয়েছে। এর প্রতিবারই মৃত্যুর পর সামনে আনা হচ্ছে একই স্ক্রিপ্ট, অসুস্থতা। কেন দায় এড়ানোর জন্য অজুহাত। রাষ্ট্র যদি কারাগারে বন্দীদের জীবন রক্ষায় ব্যর্থ হয় তবে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মানবাধিকার চরম লঙ্ঘন। অসুস্থতার নাটক দিয়ে আর কত লাশ ঢাকাতে চায় ইউনূস।